প্রতি মিনিটে গুগলে প্রায় 9.5 মিলিয়ন সার্চ হয়। প্রতি মিনিটে শুধু বিজ্ঞাপন দেখিয়েই গুগল আয় করে 3 কোটি টাকারও বেশি। গুগলের কাছে এত ডেটা আছে, সে আপনাকে আপনার থেকেও বেশি চেনে, কেননা আপনি নিজেই তো তাদেরকে সব পারমিশন দিয়ে রেখেছেন। আজ যদি আপনি রাস্তায় বের হয়ে কারো কাছে ফ্রিতে পানি চান, ওই পানিও আপনাকে ফ্রিতে কেউ দিবে না, কিন্তু গুগল তো তার সকল সার্ভিস আপনাকে ফ্রিতেই দিচ্ছে। কিন্তু আসল খেলাটা কোথায়? হ্যাঁ, আসল খেলা এখানেই। আপনি যা সার্চ করেন, যেই ভিডিও দেখেন, যেই ওয়েবসাইটে ক্লিক করেন, সব তথ্যই গুগল বিক্রি করে দেয় অন্য কোম্পানিগুলোর কাছে, যাতে তারা আপনাকে টার্গেট করে তাদের বিজ্ঞাপন দেখাতে পারে এবং কি আপনি ওই লোভে পড়ে তাদের পণ্য কিনে নেন। একটা জিনিস কখনো খেয়াল করেছেন? যদি আপনি কোনো জিনিস নিয়ে কোনো কথা বলেন, ঠিক সেই জিনিসের বিজ্ঞাপনই আপনার ফোনে দেখা যায়। কখনো কি মনে হয় না যে আমার মোবাইল হয়তোবা আমার কথাই শুনতেছে? এভাবেই আপনার ডেটা বিক্রি করে গুগল প্রতিদিন বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করে। কিন্তু গুগল শুরু হলো কিভাবে? এর আগে মানুষ মেইল করত কিভাবে? সার্চ করতই বা কোথায়? আর কোন ব্রাউজারেই বা ব্যবহার করত? আজকের ডকুমেন্টারিতে আমরা এই সকল কিছুই উন্মোচন করব। সালটা ছিল 1990। ইন্টারনেট তখন একদম নতুন, মানুষের কাছে অজানা এক জগৎ। কিন্তু একটা বিশাল সমস্যা ছিল, ইন্টারনেটে কিছু খুঁজে পাওয়া ছিল ভীষণ কঠিন। সেই সময় জনপ্রিয় সার্চ ইঞ্জিনগুলোর মধ্যে ছিল ইয়াহু, অ্যাল্টাভিস্টা আর আস্ক জিপম্যা। কিন্তু এগুলোর একটা বড় সমস্যা ছিল, ওরা শুধু দেখে কোন ওয়েবসাইটে কতবার সেই কিওয়ার্ড লেখা আছে। মানে ধরো তুমি সার্চ করতেছ বেস্ট ল্যাপটপ, যে ওয়েবসাইটে এই শব্দগুলো বারবার বেশি লেখা হয়েছে, ওই ওয়েবসাইটে যদি ওই জিনিস নাও থাকে, সে ওই ওয়েবসাইটটাই তোমাকে সাজেস্ট করবে। এই কারণে তখন মানুষ একটাই প্রশ্ন করত, তথ্য খুঁজবো কোথায়? তখনকার দিনগুলোতে একটা সহজ উত্তর খুঁজতেই লেগে যেত 15 থেকে 20 মিনিট। সব দিকে ছিল স্প্যাম ওয়েবসাইট, ভুয়া তথ্য আর একগাদা ফালতু কন্টেন্টে ভর্তি পেজ। ঠিক তখনই স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির 2 ছাত্র ল্যারি পেজ আর সার্গেস ব্রিন দেখলেন এই বিশৃঙ্খলার মধ্যে একটা সুযোগ। তারা ভাবলেন ইন্টারনেটে তথ্য আছে, কিন্তু কোনো কিছুই ঠিকভাবে গোছানো নয়। সেখান থেকেই তারা শুরু করলেন একটা প্রজেক্ট। এই প্রজেক্টে তারা একটা নতুন আইডিয়া দিলেন। ওরা শুধু কিওয়ার্ড না, বরং ওয়েব পেজগুলোর লিঙ্কগুলো বিশ্লেষণ করত। যে পেজে বেশি সংখ্যক গুরুত্বপূর্ণ লিঙ্ক আছে, তারা বুঝে যেত ওই পেজটাই সবচেয়ে ভ্যালুয়েবল, আর সেটাকেই তারা সার্চ রেজাল্টে একদম উপরে রাখত। এই আইডিয়াটা স্ট্যানফোর্ডের প্রফেসরদের এতটাই ভালো লাগে যে তারা বলে বসেন, এই প্রজেক্টের মধ্যে বিশাল পটেনশিয়াল আছে, একে সামনে নিয়ে যাও। এভাবেই জন্ম নেয় সেই বিখ্যাত পেজ র্যাঙ্ক অ্যালগোরিদম, যা আজও গুগলের মূল ভিত্তি হিসেবে কাজ করছে। এরপর 1998 সালে এই 2 তরুণ শুরু করলেন একটা নতুন কোম্পানি, নাম রাখলেন গুগল। তবে মজার বিষয় হলো, এর আগের নাম ছিল গুগলো, একটা নাম যেটা আসে একের পরে 100টা শূন্য দিলে যে সংখ্যাটা হয় তাকেই বলা হয় গুগলো। এর মানে আমাদের সার্চ ইঞ্জিনে থাকবে পৃথিবীর সব তথ্য। কিন্তু ডোমেইন রেজিস্ট্রেশনের সময় তারা একটা স্পেলিং মিস্টেক করে ফেলেন, আর গুগলো থেকে হয়ে যায় গুগল। কিন্তু ভাগ্যের খেলা দেখো, এই ভুল নামটাই পরবর্তী হয়ে যায় দুনিয়ার সবচেয়ে বিখ্যাত নামগুলোর একটা। আপনি যদি গুগলে সার্চ দেন, গুগল সেটার সাথে সাথেই মনে রাখে। ও বুঝে ফেলে আমাদের বিজ্ঞাপন শুধু সেই লোকদেরই দেখাও। তখন থেকেই শুরু হয় টার্গেট অ্যাডভান্সেনশিপ। এভাবেই আপনার প্রতিটা সার্চ, প্রতিটা ক্লিক, প্রতিটি ভিডিও দেখা একটা ডেটা প্রোফাইলের মাধ্যমে আপনার নাম, আর ঠিক সেই প্রোফাইলের উপর ভিত্তি করেই গুগল আপনাকে বিজ্ঞাপন দেখায়, যেখান থেকেই তারা বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করে। শুধু 2024 সালেই গুগল বিজ্ঞাপন থেকে আয় করেছে 178.2 বিলিয়ন ডলার। এই আয় গুগলকে বানিয়ে দেয় বিশ্বের সবচেয়ে শক্তিশালী অনলাইন কোম্পানি। আর এখান থেকেই শুরু হয় গুগলের এক্সপেনশন। 2004 সালে গুগল চালু করে জিমেইল, যা হয়ে ওঠে তাদের জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। তখনকার সময় ইমেইলে সার্ভিস রাজত্ব করত মাইক্রোসফট, কিন্তু তাদের একটা বড় সমস্যা ছিল, তারা ফ্রি স্টোরেজ দিত মাত্র 2 থেকে 8 MB, মানে 20টা ইমেইল পাঠানোর পরেই ইমেইল বক্স ফুল। মাইক্রোসফটের এই ইমেলটা তো একদম বাজে, 2 দিনেই জায়গা শেষ।
আর ঠিক তখনই গুগল ঘোষণা দিল আমরা দেব 1 GB ফ্রি স্টোরেজ, 2000টিরও বেশি ইমেল পাঠানো যাবে। এতেই সবাই ধীরে ধীরে মাইক্রোসফট থেকে গুগলের দিকে চলে আসতে লাগলো। কিন্তু গুগল এখানেই থেমে থাকেনি। 2005 সালে তারা কিনে নেয় অ্যান্ড্রয়েড, আর 2006 সালে কিনে নেয় ইউটিউব। এরপর থেকে তো পুরো গেমটাই পাল্টে গেল। গুগল এখন শুধু একটা সার্চ ইঞ্জিন না, বরং একটা পূর্ণাঙ্গ ইকোসিস্টেম। গুগল ম্যাপ, গুগল ক্রোমো, গুগল ড্রাইভ, তাদের অ্যাপ এখন জীবনের প্রতিটা জায়গায় আমাদের প্রয়োজন হয়। আপনার অজান্তেই আপনার ফোনের প্রায় 90% অংশই জুড়ে রয়েছে গুগলের 10 থেকে 15টি অ্যাপস। আপনার মনে হয় সব তো ফ্রিতেই ব্যবহার করছি, কিন্তু আসলে আপনি কোনোটাই ফ্রিতে ব্যবহার করতেছেন না। আজ পৃথিবীর 80% বিজ্ঞাপন চলে গুগলের মাধ্যমে। ছোট বড় প্রতিটি ব্যবসায়ী চায় তাদের বিজ্ঞাপন দেখানো হয় যেন গুগলেই। এই কারণেই আজ গুগলের মোট আয়ের প্রায় 58.6% আসে শুধু বিজ্ঞাপন থেকেই। মানে প্রায় অর্ধেকেরও বেশি টাকা শুধু অ্যাড রান করেই তারা ইনকাম করে। আপনি ইউটিউবে ভিডিও দেখেন, গুগলে কিছু পড়েন অথবা কিছু সার্চ করেন, গুগল এর বিজ্ঞাপন সিস্টেম আপনার প্রতিটা ক্লিকেই ট্র্যাক করতেছে আপনাকে। এই ট্র্যাক এতটাই স্মার্ট যে ও বুঝে ফেলে আপনি কোন জিনিসের ইন্টারেস্টেড, আর কখন আপনাকে সেটা দেখালে আপনি ওটাতে ক্লিক করবেনই। এভাবেই এক অদৃশ্য ডেটা এম্পায়ার প্রতি সেকেন্ডে টাকা বানাচ্ছে, আর আমরা ভাবছি সবকিছুই তো আমাদের ফ্রি দিতেছে। এবার কিছুটা আবার পেছনে ফিরে যায়, অর্থাৎ 2004 সালের দিকে। গুগল তখন তরুণ কিন্তু দ্রুত বেড়ে উঠতেছে। তারা লঞ্চ করেছে জিমেইল, তবে তারা জানতো আগামী প্রজন্মকে জিতাতে হলে তাদের দরকার এমন একজন যিনি শুধু প্রযুক্তি বোঝেন না, মানুষের চিন্তা ভাবনাও বুঝতে পারেন। ঠিক তখনই প্রবেশ ঘটল এক শান্ত স্বভাবের ভারতীয় ইঞ্জিনিয়ারের, যার নাম সুন্দর পিচাই। ভারতের মাদুরাইতে সাধারণ এক পরিবার থেকে উঠে আসা পিচাই স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি আর ওয়াটসন স্কুল থেকে ডিগ্রি নিয়ে গুগলে যোগ দেন প্রোডাক্ট ম্যানেজার হিসেবে। প্রথমেই তিনি কাজ শুরু করেন একটা ছোট্ট প্রজেক্টে, নাম ছিল গুগল টুলবার। সেই সময় অনেক মানুষ ইন্টারনেট এক্সপ্লোর দিয়ে সার্চ করত, কিন্তু google.com-এ কেউ যেত না সরাসরি। তখন পিচাই ভাবলেন যদি গুগলকে ব্রাউজারের ভেতরে ঢুকিয়ে দেওয়া যায় তাহলেই এটা কাজ করবে। ঠিক ওই ভাবনা নিয়েই টুলবার প্রেজেন্টেশন পরবর্তীতে গুগলের সবচেয়ে বড় ট্রাফিকের উৎস হয়ে ওঠে। 2008 সালে তিনি প্রস্তাব দিলেন এক নতুন ধারার, নিজেদের ব্রাউজার বানানো উচিত। তখন অনেকেই বলছিল না, এটা পাগলামি, মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোর এত শক্তিশালী, ওদের সাথে প্রতিযোগিতা করা প্রায় অসম্ভব। কিন্তু পিচাই থামেননি। তিনি বলেন আমরা এমন একটা ব্রাউজার বানাবো যেটা শুধু ওয়েব খুলবেই না, বরং পুরো ওয়েবকেই বলে দেবে। আর সেই বছরেই জন্ম নেয় গুগল ক্রোম। শুরুতে সবাই সন্দেহ করেছিল, কিন্তু ধীরে ধীরে ক্রোম হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার। আজ পৃথিবীর 65% মানুষ এই ক্রোম ব্যবহার করছে। এই সাফল্যের পর পিচাই একে একে নেতৃত্ব দেন গুগল ড্রাইভ, জিমেইল, ম্যাপস, অ্যান্ড্রয়েড এবং ইউটিউব। প্রতিটি প্রজেক্টে অনেক উন্নত করতে থাকে। এরপর 2015 সালে ল্যারি পেজ আর সার্গেই ব্রিন ঘোষণা দিলেন গুগল এখন থেকে থাকবে আলফাবেট নামের একটি ফ্যান্টেল কোম্পানি এর অধীনে, আর গুগলের সিইও হবেন সুন্দর পিচাই। এটাই ছিল এক নতুন যুগের শুরু। পিচাইয়ের নেতৃত্বে গুগল বদলে গেল। সে শুধু একটা সার্চ ইঞ্জিন না, এখন গুগল হয়ে উঠল এআই পাওয়ার হাউস। এআই এখন গুগলের প্রতিটা প্রোডাক্টে। গুগল লেন্স তোমার চোখের অ্যাক্টিভশন, গুগল ট্রান্সলেটর তোমার ভাষার সেতু, আর গুগল অ্যাসিস্ট্যান্ট তোমার ডিজিটাল বন্ধু। পিচাই বারবার বলছেন এআই হচ্ছে আগুন বা বিদ্যুতের চেয়েও বেশি বিপ্লবী শক্তি। এখন গুগল তৈরি করেছে জেমিনাই। এটা এমন এআই যা একদিন চ্যাট জিপিটি, সিরি, এমনকি মানুষকেও চ্যালেঞ্জ করবে। জেমিনাই শুধু প্রশ্নের উত্তরই দেয় না, বরং ভাবতে পারে, বিশ্লেষণ করতে পারে। এটাই সেই ভবিষ্যৎ যেদিকে গুগল এগুচ্ছে, যেখানে মানুষ আর মেশিন একসাথেই কাজ করবে, আর সেখানে কোনো তথ্যের সীমাই থাকবে না। আজ গুগল শুধু একটি কোম্পানি নয়, এটা আমাদের প্রতিটি চিন্তা, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি সার্চের অংশ হয়ে রয়েছে। আপনি হয়তো ভাবেন যে আপনি গুগল ব্যবহার করতেছেন, কিন্তু আসলে বাস্তব অর্থে গুগলই আপনাকে ব্যবহার করতেছে। আজ আমরা সেই সময়ের দিকে তাকাচ্ছি যেখানে গুগল আর কেবল সার্চ ইঞ্জিন নয়, বরং ডিজিটাল দুনিয়ার পাইলট, আমাদের ভবিষ্যৎ গড়ার যন্ত্র। এআই এখন গুগলের প্রতিটি প্রোডাক্টে,
গুগল অ্যাসিস্ট্যান্ট শুধু প্রশ্নের উত্তর দেয় না, এটি শেখে, বিশ্লেষণ করে এবং আপনার প্রয়োজন বুঝে কাজ করে। জেমিনাই এআই এমন একটা মেশিন যা মানুষের মতো চিন্তা করতে পারে। একদিন হয়তো এটি শুধু তথ্যই দেবে না, বরং সিদ্ধান্তও নেবে এবং মানুষের সঙ্গী হয়ে যাবে। আপনি যখন ভিডিও দেখেন, সার্চ করেন, ক্লিক করেন, তখন আপনার প্রতিটি মুভমেন্ট গুগলের ডেটা নেটওয়ার্কে জমা হয়। এটাই সেই অদৃশ্য সাম্রাজ্য যেখানে গুগল প্রতি সেকেন্ডে টাকা তৈরি করছে, সরাসরি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। আর আমরা ভাবছি সবকিছুই তো আমাদের ফ্রি দিতেছে। এই ডেটা নেটওয়ার্কেই গুগলকে দিচ্ছে সবচেয়ে বড় শক্তি, যেখানে ব্যবসা, বিজ্ঞাপন এবং এআই একসাথে নতুন পৃথিবী তৈরি করেছে। সুন্দর পিচাই শুধু গুগলের নেতৃত্ব দেননি, তিনি আমাদের ডিজিটাল ভবিষ্যৎকে নতুন মান দিয়েছেন। পিক্সেল ফোন, নেটিভ ডিভাইস সবই তার ভিশনের ফল। আর অ্যালফাবেট গুগল এর প্যান্টেল কোম্পানি। ভবিষ্যতের সব প্রজেক্ট এক ছাদের নিচেই নিয়ে যাচ্ছে। সবকিছুই একটি লক্ষ্য, মানুষের জীবনকে সহজ করা। আপনি হয়তো ভাবছেন সবকিছুই ফ্রি, তাহলে সমস্যাটা কোথায়? প্রতিটি ফ্রি সার্ভিসের পেছনে রয়েছে একটি শক্তিশালী ব্যবসায়িক মডেল। আপনার ডেটা, আপনার সময়, আপনার মনোভাব সবই গুগলের ভবিষ্যৎ তৈরির যন্ত্র। এই যে আমরা কনভারসেশনের জন্য গুগল ব্যবহার করি, তার পেছনেও লুকিয়ে আছে এক অদৃশ্য নেটওয়ার্ক যা আমাদের ট্র্যাক করতেছে। আর অদূর ভবিষ্যতে আমাদের জীবনও নিয়ন্ত্রণ করতে পারবে এটা। এই পৃথিবীতে কোনো কিছুই ফ্রিতে আসে না। যে আপনাকে কিছু দিতেছে, সে অন্য কোনোভাবে আপনার কাছ থেকে অন্য কিছু নিয়ে যাচ্ছে। গুগল একটা সার্চ ইঞ্জিন থেকে উঠে এসেছে ডিজিটাল সাম্রাজ্যে, যা শুধু আজকের নয়, ভবিষ্যতেও আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করবে। আপনি গুগল ব্যবহার করতেছেন কনভারসেশনের জন্য, কিন্তু মনে রাখবেন, আপনি শুধু ব্যবহারকারীই নন, আপনি এই অদৃশ্য নেটওয়ার্কের এক অংশ। এটাই গুগলের বাস্তবতা, এটাই তাদের শক্তি, এবং আমরা সবাই এর মাঝে এখনো বেঁচে আছি, হয়তোবা বেঁচে থাকবো। তবে ভবিষ্যৎ সময় বলে দেবে এটা আমাদের জীবনের উপর কতটা ভয়াবহ ইফেক্ট ফেলতেছে। আমরা হয়তোবা এখন বুঝতে পারতেছি না, কিন্তু হয়তোবা একদিন বুঝতে পারবো, যেদিন আর কিছুই করার থাকবে না।